আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে দেখো তোমাদের কোন কোন গল্প এবং কবিতা পড়তে হবে। মরশুমের দিনে হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, বাঘ। এছাড়া তোমাদের হ জ বড় ল যে সহায়ক পাঠ রয়েছে সেখানে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ব্যাকরণ বই থেকে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর, এইগুলো পড়তে হবে। এর সঙ্গে রয়েছে তোমাদের অনুচ্ছেদ রচনা অথবা পত্র রচনা। তো এইগুলো তোমরা ভালোভাবে পড়বে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, এবং এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। এই পরীক্ষায় যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে সেখানে প্রথমে 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এরপর থাকবে 6টি এসএকিউ প্রশ্ন, এগুলো সব 1 নম্বর মানের প্রশ্ন। এরপর তোমাদের 3টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 4 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা অথবা পত্র রচনা। তো এরকমভাবে টোটাল 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং সময় তোমাদের দেওয়া থাকবে 50 মিনিট, ঠিক আছে। তো চলো এখন আমরা এই সম্পূর্ণ সাজেশনটি উত্তর সহ দেখে নিই এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা দেখো ওকে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তরের যদি পিডিএফ ফাইলের উত্তর পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে নেবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। এবার দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রথমে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দেখে সাধারণত মাটি থেকে 6 ফুট 4 ফুট না 8 ফুট উচ্চতা 8 ফুট পর্যন্ত উচ্চতায় ত্রিকোণটি বিস্তৃত। তো সাধারণত মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় ত্রিকোণটি বিস্তৃত। কয়ের দেখা হচ্ছে মাঘ মাসে নিম, সিম না করলা মিঠা, মাঘ মাসে সিম মিঠা। গয়ের দেখে অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হলো উপসর্গ, কারক না পরসর্গ। অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হচ্ছে পরসর্গ, ঠিক আছে। ঘয়ের দেখে হচ্ছে বিভক্তি যুক্ত হয় শব্দের শেষে, শব্দের মাঝে, শব্দের আগে না শব্দের পূর্বে। তো বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়, ঠিক আছে, শব্দের শেষে বিভক্তি যুক্ত হয়। উমর দেখে বাপ বাঁচলেম এ কথা বলেছিল বর্ষা, পিঁপড়ে না ঘাস না বৃষ্টি। তো উত্তর হবে পিঁপড়ে বলেছিল কথা। এরপর চয়ের দেখে নাম অনুসর্গ 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার না 5 প্রকার। তো নাম অনুসর্গ হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। 6 দেখে বাবদ শব্দটি কোন শ্রেণীর অনুসর্গ, সংস্কৃত, বাংলা, দেশি না বিদেশি। তো বাবদ এটা হচ্ছে বিদেশি অনুসর্গ, ঠিক আছে। তো এখানে তোমাদের 6টায় কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, এখানে আমরা কয়েকটি এক্সট্রা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। দেখো এরপর হচ্ছে সঠিক পংক্তিটি চিহ্নিত করো। চিরকালই একই লেখা, চিরকাল একই লেখা, চিরকাল একই খেলা, চিরকাল একই কাজ। কোনটা সঠিক উত্তর হবে? উত্তর হচ্ছে চিরকাল একই খেলা। এরপর দেখো ঝয়ের দেখে নাকের ড্যাশ নরুন পেলাম টাক ডোমাডুম ডুম। তো শূন্যস্থানে কী হবে? বদলে বনাম বরাবর না বাদে। তো নাকের বদলে নরুন পেলাম টাক ডোমাডুম ডুম। এরপর ইঙ্গর দাগে হচ্ছে বিদেশি অনুসর্গটি হলো বদলে বই না বিনা। তো বিদেশি অনুসর্গ হচ্ছে এগুলোর মধ্যে বদলে। নেক্সট হচ্ছে সংস্কৃত অনুসর্গটি হলো সমীপ বই না বিনা। তো সমীপ এটা হচ্ছে সংস্কৃত অনুসর্গ। ছয়ের দাগে অনুসর্গ বসে শব্দের আগে, মাঝে না পরে। তো অনুসর্গ শব্দের পরে বসে। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর দেওয়া। এখান থেকেও তোমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দেখে ফাঁকি পাঠ্যাংশে উল্লিখিত নদীটির নাম কি? তো ফাঁকি পাঠ্যাংশে উল্লিখিত নদীটির নাম হচ্ছে কাঠজড়ি। ছয়ের দেখে এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? উত্তর লিখবে লেখক হুড্রুর দিকে যাচ্ছিলেন। গয়ের দেখে ছোট বাঘেরা বাসা বদলে এখন কোথায় থাকে? বাঘ কবিতা অনুসরণের লেখক। তো ছোট বাঘেরা বাসা বদলে এখন সজনে খোলায় থাকে, ঠিক আছে। ঘয়ের দেখে পৃথিবী তোমার হবে কথাটি কে বলেছিল? উত্তর লিখবে কথাটি বলেছিল ঘাসের পাতা। পরের প্রশ্ন, কি কারণে আম গাছ 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোঁতা হয়েছিল? উত্তর হচ্ছে গাছে আম পাকলে পাঁচিলের কাছে হওয়ার জন্য পাড়ার ছেলেরা সব পেরে নিয়ে যাবে, সেই নিয়ে কথকের সাথে বউ ছেলে ঝগড়ার ফলে 2 হাত ভেতরের দিকে আম গাছ সরিয়ে পোঁতা হয়েছিল। এরপর চয়ের দেখা হচ্ছে ওপারের লোক কেন এ বাড়িতে আসে? উত্তর হচ্ছে ওপারের লোক হাটে কেনা বেচা করতে এ বাড়িতে আসে, ঠিক আছে। এখানেও কিন্তু তোমাদের 6টায় প্রশ্ন দেওয়া থাকবে, এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা দেখে রাখবে। দেখো মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম লেখো। উত্তর লিখবে কিনা মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম হলো কন্ডাক্টর, ক্লিনার, হাকিম, বাসের ড্রাইভার ইত্যাদি। এরপর হচ্ছে বর্গীয় জ দাগে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? তো কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগিয়াপট্টিতে থাকে।
নেক্সট কি এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো? উত্তর লিখবে বেড়াল এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। এরপর হচ্ছে অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম লেখো। তো অমিয় চক্রবর্তীর একটি কবিতা বইয়ের নাম হচ্ছে পারাপার। পরের প্রশ্ন, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? উত্তর হবে হিজি বীজ, বীজকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। এরপর দেখো 3 নম্বর দেখে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 রেখে 9 নম্বর দেওয়া আছে। পরের দেখে বাঘ কবিতাটির 8 লাইন মুখস্থ লেখো। ঠিক আছে, তো বাঘ যে কবিতা তোমাদের রয়েছে এখান থেকে 8 লাইন মুখস্থ তোমাদের লিখতে হবে। সম্পূর্ণ কবিতাটি পারলে তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে রাখবে। তো দেখো আমরা লিখছি 8 লাইন। বাঘ নবনীতা দেবসেন। তো এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখির আলয় বাসা, তার মনে মনে জাগছে কেবল রাগ, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। মা বাবা তার বেছেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে বাকি খাবে বাকি, কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। ঠিক আছে, এরকমভাবে তোমাদের লিখতে হবে। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তারপরে দেখো উত্তর লিখছি, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে, সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বালায় না, সকালে কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না, সারাদিনের কেনা বেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডাক, নদীর হাওয়া, বাঁশ বাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটই দিনের বেলায় সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসাব নেই। ঠিক এমনই মানুষের জীবন। এর সঙ্গে আরেকটি প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে বলা হচ্ছে পিঁপড়ে কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। তো যে জীব যত ছোটই হোক না কেন, এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলিয়ে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হল সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। পরের দাগে বলা হচ্ছে উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। তো উধো আর বুধো হলো দুই ভাই আর তারা দেখতে হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে খুশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। অথবা দিয়ে দেওয়া আছে লেগে যা লেগে যা নারদ নারদ, এ কথা কে বলেছে? এরপর যে ঘটনা ঘটেছে তার লেখো। তো এ কথা কে বলেছেন? এ কথা বলেছে কাক। এরপর কি ঘটনা ঘটেছিল? এরপর মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে আর বুধো ছটপট করে তাকে হাত বোলায়। বুধো কান্না শুরু করে, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলে রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কেঁদে কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। এরপরে কি প্রশ্ন দেওয়া আছে দেখো, গয়ের দিকে সাঁওতালি দেওয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা লেখো। তো লিখছি আমরা, দেখো উত্তরটা। সাঁওতালি দেওয়াল চিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা তৈরি করা হয়। ওকে, ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বিঘত খানেক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়। আবার তার উপরে সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। ঠিক আছে, এইভাবে লিখলাম আমরা প্রশ্নের উত্তরটিকে। এরপর দেখো এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। তো আমরা উত্তর লিখছি, মরশুমের দিনের গদ্যাংশে ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। আলগুলি বুকের পাঁজরের মতো হয়ে যায়। সূর্যের দিকে তাকানো যায় না। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়। কোথাও জল থাকে না। গাছের পাতা শুকিয়ে যায়। আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুণ দৃশ্য। এর সঙ্গে দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে, ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? উত্তর লিখবে এখানে, আম গাছটি গোপালবাবুর বাড়ির চেনার একটা নিশানা হয়ে উঠেছিল যখন গোপালবাবুকে
কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করত তখন তিনি তাদের বলতেন কাঠজড়ি নদীর ধারে পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে পাঁচিলের মধ্যে আমগাছ থাকা বাড়িটায় তার বাড়ি। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 6 নম্বর দেখে কম বেশি 100 শব্দ অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, কয়ের দাগে স্বামী বিবেকানন্দ, ক্ষয়ের দাগে শরৎকাল অথবা শরৎ মুখর উৎসব মুখর শরৎ, ঠিক আছে। এরপর বিদ্যাসাগর আর হচ্ছে বিদ্যালয়ে 15ই আগস্ট। এখান থেকে যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে লিখছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি রচনা লিখছি। কীভাবে লিখবে, 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর আর সবাই তাকে ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এখনও 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। তো দেখো আমরা এইভাবে কিন্তু স্বামী বিবেকানন্দ সম্পর্কে এই রচনাটিকে লিখলাম। এরপর আমাদের কী রয়েছে, শরৎকাল সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়েছে। তো দেখো আমরা লিখছি এখানে, প্রথমে লিখব ভূমিকা। ওকে, বর্ষার শেষে আকাশের বুক থেকে কালো মেঘ বিদায় নেয়, তখন নীল আকাশের বুকে শরতের সাদা মেঘ ভেসে বেড়ায়। এই শরৎকালে আকাশ নীল, গাছপালা সবুজ থাকে। ঋতুচক্রের মধ্যে তৃতীয় ঋতু হচ্ছে শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে হয় শরৎকাল। প্রাকৃতিক সৌন্দর্য কীরকম থাকে এই সময়, না শরতে প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করে। শরৎকালে নদী, নালা, পুকুর জল ভারে টলমল করে, জলাশয়ে বিচিত্র ফুলের সমারোহ। এখানে সেখানে কাশফুলের গুচ্ছ, সবুজ ধান ক্ষেতের বুকে বাতাস ঢেউ তুলে যায়। ঘন নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভরা, নদীর বুকে দেখা যায় পালতোলা নৌকা। শরৎকালে জ্যোৎস্না রাত্রি এক অপরূপ রূপ ধারণ করে, ঠিক আছে। এরপর দেখো আমরা লিখছি এখানে উৎসব, শরৎকালের উৎসব সম্পর্কে লিখছি। শরৎকালের মূল আকর্ষণ দুর্গোৎসব বা দুর্গাপূজা, যা বাঙালির প্রধান উৎসব। তাই দুর্গাপূজাকে শারদীয় উৎসব বলা হয়। দুর্গা মায়ের আগমনের জন্য বাঙালি অপেক্ষা করে সারা বছর ধরে। এই অপেক্ষার প্রহর কাটিয়ে দুর্গা মা নিয়ে আসেন আনন্দ বাংলার ঘরে ঘরে। আকাশে বাতাসে মুখরিত হয় বাংলা মায়ের আগমনের ধ্বনি। উৎসবের আনন্দে বাঙালি হয় মাতোয়ারা। স্কুলের ছুটি হলে ছোটদের মধ্যে আনন্দের সীমা থাকে না। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ছাড়াও লক্ষ্মী পূজা, কালী পূজা এই শরৎকালে উদযাপিত হয়। এরপর আমরা লিখছি উপসংহার। এরপর শরতের বিদায়ের পালা, যে শরতের আগমনে স্থলে জলে আর গগনে গগনে মধুর লগনের বাঁশি বেজেছিল। বিদায় বেলায় শরৎ মানুষের মনে বেদনার স্মৃতি হৃদয়ে করুণ মূর্ছনা রেখে বিদায় নেয়। বাতাসে হিমেল স্পর্শ অনুভূত হয়, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরও একটি রচনা তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর সম্পর্কে। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী নারী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে ভর্তি হলেন কলকাতায় সংস্কৃত কলেজে। মাত্র 12 বছর বয়সে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে পাঠ্যজীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে বিদ্যাসাগর তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আপন কর্মদক্ষতায় উক্ত কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ক্ষেত্রে সমাজ সংস্কারের কাজে শ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন। তিনিই হলেন বাংলা গদ্যের জনক। তার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা ও সীতার বনবাস। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেতাল পঞ্চবিংশতি ও ভ্রান্তবিলাস। স্বরচিত আত্মজীবনী খণ্ডিত হলেও এটা তার স্মরণীয় সৃষ্টি।
শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। 1892 খ্রিস্টাব্দে 29শে জুলাই তিনি চির বিদায় নেন। ঠিক আছে, এভাবে আমরা বিদ্যাসাগর সম্পর্কে রচনাটিকে লিখলাম। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র, এখানে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম এবং এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ আছে অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।